সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল শনিবার রাত 12টা থেকে শুরু হবে বিশেষ এই অভিযান। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের হামলায় জড়িতদের অভিযোগে 20 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এদের মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয় রাতে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব চেকপোস্টে সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। চট্টগ্রাম সহ দেশের সব বড় শহরগুলো এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে শুক্রবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া নোয়াখালী, সিলেট এবং বাগেরহাটের সাবেক 3 এসপিকেও নেওয়া হয়েছে হেফাজতে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটের খুলতে অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলা হবে বলে জানা গেছে। লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এবং বর্তমান মিলিয়ে 300 উচ্চপদস্থ কর্মকর্তার অর্থ সম্পদ এবং অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছেন বলে তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার রয়েছে বলে জানা গেছে। এসব লকারে রক্ষিত অর্থ সম্পদ বা নথিপত্রের তালিকা করা হবে। জ্ঞাত আয় বহির্ভূত বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তীতে তদন্ত করা হবে। 26 জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে। এগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। দর্শক, সারা দেশের মতো রংপুরেও চলছে অপারেশন ডেভিল হান্ট। আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান রয়েছেন সেখানে। আমরা সার্বিক পরিস্থিতি জেনে নেব তার কাছ থেকে। মাহমুদুল, সন্ত্রাস বিরোধী ডেভিল হান্টের রংপুর অঞ্চলের অভিযানের কি তথ্য আপনার কাছে আছে, আমাদেরকে বিস্তারিত জানান। জি ধন্যবাদ নাজিয়া। আপনি যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে অপারেশন ডেভিল হান্ট যে অভিযান, যৌথ বাহিনীর অভিযান, সেটি কিন্তু রংপুরে আমরা দেখেছি গত রাত 12টার পর থেকেই কিন্তু যে রংপুর নগরীর আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সেখানে কিন্তু তল্লাশি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে রংপুর যে জেলা পুলিশ সুপার আবু সাইম যেটি আমাদের জানিয়েছেন যে তাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। তবে আমরা একটু আসলে এই অভিযান নিয়ে একটু যুক্ত হতে চাই যে রংপুর ডি সার্কেলের যে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার রয়েছেন আসিফা আদুরি, আমরা তার সাথে আসলে কথা বলতে চাই যে এই যে অভিযান, যৌথ বাহিনীর অভিযান, সেটি আসলে এখন কার্যক্রম কেমন চলছে। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জ্ঞাত আছেন যে আমাদের একটা অপারেশন ডেভিল হান্ট চলছে। এটা সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং যে অপরাধী রয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য একটা অপারেশন। আমাদের পীরগঞ্জ থানার অলরেডি 2টা টিম এই লক্ষ্যে কাজ করছে। আমরা এখন পর্যন্ত কাউকে আটক করতে পারিনি, তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ইনশাল্লাহ আমরা একটা ভালো ফিডব্যাক আপনাদেরকে দিতে পারবো। আশা করি এটা সফল হবে। এই অপারেশন যে লক্ষ্যে আমরা কাজ করছি আমরা সেটা সফল করতে সক্ষম হব। এটাই। ধন্যবাদ। জি, যেমনটা শুনছিলেন যে আসলে তিনি যেটি বলছিলেন যে তাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের যে আসামি বা কোনো ধরনের যে সন্ত্রাস যে কার্যক্রম যারা পরিচালনা করছে তাদেরকে কিন্তু কাউকে এখনো আটক করতে পারেনি। তাদের অভিযান যেটি বলছেন যে তাদের অভিযান সেটি অব্যাহত রয়েছে। তবে বৈষম্য বিরোধী যারা রয়েছে, বিশেষ করে এই যে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জামাত, বিএনপি এবং অন্যান্য যারা আসলেই ফেসিবাদী বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যেটি প্রত্যাশা করছে যে আসলে সারা দেশেই যে এই যে অভিযান, এই অভিযানকে কিন্তু আসলে সাধুবাদ জানিয়েছেন। তবে খুব শীঘ্রই যে বাংলাদেশে যারা বিশেষ করে এই যে অরাজকতা সৃষ্টিকারী যারা রয়েছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এই যে উদ্যোগ, সরকারের যে বর্তমান যে উদ্যোগ সেটি যেন বাস্তবায়ন হয় এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষজন। তবে সব মিলে বলা যায় যে আসলে সাধারণ মানুষও কিন্তু মুখিয়ে আছে যে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে জুলাই বিপ্লব থেকে শুরু করে এই রংপুরে কিন্তু জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু সেখানে নিহত হয় আবু সাইদ। সেই আবু সাইদের নিহতের পর থেকে কিন্তু আসলে নতুন মোড় নেয় রংপুরে। তবে রংপুরে অনেক ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। দর্শক, এবার মাই টিভি বিশেষ।
রাজনৈতিক পালা বদলের পরে কপাল পুড়েছে উত্তরাঞ্চলের ট্রেন যাত্রীদের। ঢাকা অভিমুখে চলাচলকারী বিভিন্ন ট্রেনে ব্যবহৃত কোচ দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়ার ভোগান্তির কারণ হয়েছে নিরাপদ ভ্রমণের এ বাহন। যাত্রী সেবার মান তলানিতে গিয়ে পড়েছে। সমস্যার সমাধানে দ্রুত কর্তৃপক্ষের পদক্ষেপ চান স্থানীয়রা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। উত্তরাঞ্চলের অন্যতম রেল স্টেশন দিনাজপুরের পার্বতীপুর থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 6টি আন্তনগর ট্রেনের মধ্যে একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস অন্যতম। আগে এসব ট্রেনে ইন্দোনেশিয়ার নতুন রেক ব্যবহৃত হলেও বর্তমানে তা চলছে ভারতীয় রেকে। ফলে নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছেন এ পথের যাত্রীরা। 2024-এর জাতীয় নির্বাচনের পর নতুন রাজনৈতিক নেতৃত্বের কারণে বদলে যেতে থাকে অনেক সুবিধা। উত্তরাঞ্চলে ব্যবহৃত সকল ইন্দোনেশিয়ান রেক সরিয়ে নিয়ে যাওয়া হয় দক্ষিণাঞ্চলে। কাবার ছেঁড়া আসন, ভাঙা হাতল, বন্ধ জানালা, মোবাইল চার্জিং ব্যবস্থা থাকলেও নেই সংযোগ। দিনকে দিন নিম্নগামী হয়েছে যাত্রী সেবা। আমি যে এত লং জার্নি করে যাব, আমার তো ফোনের বন্ধ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি চার্জিং সুবিধাটা পাচ্ছি না। বাথরুম, টয়লেট অপরিষ্কার, পুরো ট্রেনে কোনো নামাজের জায়গা নেই। যে সিটে বসি সেই সিটগুলো হাতল ভাঙ্গা। রেল কর্তৃপক্ষ বলছে উত্তরাঞ্চলে যাত্রীর চাপ থাকায় বেশি আসনের ভারতীয় র্যাক ব্যবহার হচ্ছে। এতে আসন সংখ্যার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ভোগান্তিও। ফলে দীর্ঘ দূরত্বের যাত্রাপথে নানা সমস্যার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। যাত্রী সাধারণের ভোগান্তি লাঘবে এসব ট্রেনে আবারও নতুন সুবিধা সম্পন্ন ইন্দোনেশিয়ান র্যাক চালুর দাবি জানিয়েছেন এ অঞ্চলের মানুষ। ট্রেনের আমরা যে এত লং জার্নি করবো, যেন সুযোগ সুবিধা অনেক ভালো হয়। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পূর্বে যে কোচগুলো ছিল সেগুলো পুনরায় আবার চালু হোক। সেবার মান নিয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রেল চলাচল হয় বলেই জানান রেলওয়ে কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের যে র্যাকগুলার পরিবর্তনের ব্যাপারে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তারা যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে আমরা গাড়ি পরিচালনা করি। ইলিয়াস কমল, মাই টিভি। সারা দেশে প্রশাসনের অভিযানে মহাসড়কে ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসন হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনোভাবেই দখলমুক্ত হচ্ছে না ঢাকা সিলেট মহাসড়ক। এখানকার চিত্র ভিন্ন। সকালে প্রশাসনের অভিযান, বিকেলে হকারদের ফের মহাসড়ক দখল। এমন চিত্রই দেখা যায় প্রতিনিয়ত। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। একের পর এক অভিযানেও হচ্ছে না মহাসড়ক দখলমুক্ত। অভিযানের পর প্রশাসনের তৎপরতা না থাকায় ঢাকা সিলেট মহাসড়ক ফের দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা, দোকানপাট ও কাঁচা বাজার। এমন অভিযোগ সর্বসাধারণের। শুধু দোকানপাট নয়, মহাসড়কের উভয় পাশে গড়ে উঠেছে বাস, প্রাইভেট কার, পিকআপ, অবৈধ যানবাহন, লেগুনা, সিএনজি, ইজি বাইক ও অটোরিকশা স্ট্যান্ড। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে করে বেড়েছে চালক ও যাত্রীদের ভোগান্তি। মনে হচ্ছে দেখার কেউ নাই, একটা সাধারণ মানুষ হেঁটে যাবে তার কোনো পরিস্থিতি নাই, একটা বাস গেলে আর কোনো জায়গা থাকে না। ফুটপাতে এরা ব্যবসা করে পুরো রাস্তা ব্লক করে লইছে। বিগত সরকার থাকতো যেরকম ছিল, এখন বর্তমানেও একই অবস্থা। এই যে এত অভিযান চালাইতেছে কিন্তু লোক কমাইতে পারে না। আমরা চাচ্ছি যে একটা ফয়সালা হোক, মানে এইভাবে ওনাদের একটা ব্যবস্থা করা হোক। আমরা সরকার মহোদয় এবং প্রশাসন বিভাগের কাছে জোর আবেদন জানাই, সকলের জন্য এই বিষয়ে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের উপর দিয়ে চলাচল করছে পথচারীরা। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রশাসনের তৎপরতার অভাবে কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না অবৈধ দোকানপাট, বলছেন ভুক্তভোগীরা। এই যে দোকানপাটগুলি যে বাইরে যে রাস্তা সাইডে বসে, এটির কারণে আমরা ঘুরে আসছি উল্টা। কদিন পর উড়ায় দেয়, আবার কদিন পর বসে। রাস্তার উপরে কেউ বেরিয়ে বাজার, কাঁচা বাজার দেয়, কাপড় দেয়। 40 মিনিট বা 50 মিনিটের ভিতরে আমাদের ঢাকা যাইতে হয়। সেই ক্ষেত্রে আমাদের জ্যামের জন্য কিন্তু আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। তবে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন। আসলে যারা ভ্রাম্যমাণ দোকান বসিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাগবেন এবং এই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে জরিমানার আওতায় আনতে হবে। আমরা যে মোবাইল কোর্ট পরিচালনা করি প্রতিদিন, এখন থেকে আমরা কঠোর একটা বার্তা দিয়েছি ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে যে জরিমানার পরিমাণটা একটু বাড়িয়ে এবং একই সাথে যদি আমরা কিছুটা জেল দিতে পারি তাহলে হয়তো কিছুটা এটা সমাধান করা সম্ভব। রাস্তার উপরে কেউ এই অবৈধভাবে কোনো বাজার বসতে পারবে না, আর যদি সেগুলো বসে সেগুলো আমরা অবশ্যই মোবাইল কোর্ট করে তাদের উচ্ছেদ করি। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি দরিদ্র হকারদের পুনর্বাসনে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
ঢাকার ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে সার্ভার জটিলতায় নামজারি সহ খাজনা পরিশোধ না করতে পারায় ভোগান্তিতে পড়েছে উপজেলার কয়েক লক্ষ সেবাগ্রহীতা। ভূমি অফিসে নামজারি না হওয়ায় এর প্রভাব পড়েছে উপজেলার কালামপুর সাব রেজিস্ট্রার অফিসেও। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানিয়েছেন সেবা প্রত্যাশীরা। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। ঢাকার ধামরাইয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে সার্ভার জটিলতায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। সার্ভার আপডেট করার কারণে নামজারি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করা সম্ভব হচ্ছে না, ফলে এর প্রভাব পড়ছে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে। কমেছে জমি রেজিস্ট্রি, এর ফলে সরকার হারাচ্ছে রাজস্ব। বিগত প্রায় 4 মাস যাবৎ সার্ভার বন্ধ, এটা আমরা সবাই জানি। তো এই সার্ভার বন্ধ থাকার কারণে সাধারণ পাবলিক যারা আছে, যারা সেবা নিতে আগ্রহী, তারা সেবা নিতে পারতেছে না এবং সরকার রাজস্ব দিন দিন কমে যেতেছে। সার্ভার বন্ধ থাকার কারণে আমরা খারিজ পাচ্ছি না নিয়মিত, এবং খাজনা পাচ্ছি না, বিদায় সাধারণ যারা জ্ঞাতা আগ্রহী তা দলিলে সবাই সমস্যার মধ্যে আছে। তবে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখকরা বলছেন, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে না পারায় দলিল সম্পাদন করা যাচ্ছে না। খারিজ, সে খারিজটা এবং খাজনা ভূমি উন্নয়ন কর, সেটা আমাদের সার্ভারের কারণে প্রায় 3 মাসের উপরে অধিক সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সরকার এটা পদক্ষেপ নিতেছে না। এই জন্য আমরা যারা দলিল লেখক এবং সাধারণ জনগণ, তারা অত্যন্ত দুর্ভোগে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাইতেছে এই যে সার্ভারের ডিস্টার্ব, এই জন্যে গত 3 মাস ধরে মোটামুটি পাবলিক একটু হয়রানি হইতেছে। নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ না হয় প্রতিদিন গড়ে যেখানে জমি রেজিস্ট্রির সংখ্যা ছিল 150 থেকে 200টি, সেখানে জমি রেজিস্ট্রি কমে দাঁড়িয়েছে 40 থেকে 50টিতে। সার্ভারের কারণে আমাদের সারা বাংলাদেশে দলিলের সংখ্যা অর্ধেকেরও বেশি কম। যেমন কালামপুর অফিসে আমরা দলিল করি ডেইলি 130-40টা, সেখানে দলিল হইতেছে 40, 45, 60 এর উপরে আর যাচ্ছে না, শুধু সার্ভার প্রবলেমের কারণে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সার্ভার আপডেট করার কারণে এই জটিলতা দূর হয়েছে, তবে আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে। আমাদের সারা দেশের ন্যায় ধামরাই উপজেলাতেও আমাদের ভূমি সেবার ক্ষেত্রে, বিশেষ করে নামজারির ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটেছিল, কেননা ওয়েবসাইট আপডেটেশনের জন্য ইনিশিয়াল লেভেলে বর্তমানে সেটি সমাধান হয়েছে। আবু সাইদ অপু, মাই টিভি। দর্শক, এবার আমাদের কৃষি। যশোরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস ভেষজ ঔষধি গাছের। জেলা সদরের চূড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে ওই ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ চাষ করেছেন কবির হোসেন নামে এক বৃক্ষপ্রেমী। স্থানীয় কৃষি বিভাগও ইনসুলিন প্ল্যান্ট গাছের গুণাগুণ স্বীকার করে এই চাষে কৃষকদের পাশে থাকার কথা জানান। প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস গাছের গুণাগুণের কথা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে 2006 সালে থাইল্যান্ড থেকে চারা সংগ্রহ করে নিজের নার্সারিতে রোপণ করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কবির হোসেন। এরপর পরিবারের সদস্যসহ বেশ কয়েকজনকে পাতা খাওয়ানোর পর ডায়াবেটিস নিয়ন্ত্রণের সুফল পাওয়ায় এর বাণিজ্যিক চাষ শুরু করেন কবির হোসেন। বর্তমানে ঔষধি গুণাবলী সম্পন্ন এ গাছ চাষ করে স্বাবলম্বী তিনি। আমি আজকে স্বাবলম্বী, কারণ সেনাবাহিনী থেকে অবসর বলেন, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে মানুষ ব্যাপক দুরবস্থার সৃষ্টি হয়। তো আমি আল্লাহর রহমতে এই ঔষধি বাগান করে আজকে আমি সফল। এদিকে বিভিন্ন মাধ্যমে ইনসুলিন প্ল্যান্ট গাছের গুণাগুণের খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে গাছ ও পাতা সংগ্রহ করতে আসেন অনেকেই। এছাড়াও এই পাতা খেয়ে অনেকেই সুস্থ হওয়ার কথা জানিয়েছে। গুণের সম্পন্ন, আমি নিজেই খাই, খুব ভালো গাছ। এই ডায়াবেটিসের পাতা খেয়ে আমি এখন সুস্থ আছি। উপজেলাগুলোতে বা যশোরের বিভিন্ন গ্রামে আস্তে আস্তে সম্প্রসারণ হয়, তাহলে আমাদের কৃষির জন্য এটা একটা লাভজনক চাষে পরিণত হতে পারে। ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই ইনসুলিন গাছটি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি এই উদ্ভিদের চাষ ও বাণিজ্যিকীকরণ কর্মসংস্থানেও উন্মোচন করতে পারে সম্ভাবনার দুয়ার, এমনটি বলছেন কৃষি বিভাগ। আমরা চাচ্ছি আগামীতে এই ইনসুলিন প্ল্যান্ট চাষ আরও সম্প্রসারণ হবে, এর চাষ প্রসার ঘটবে। আমরা এই বিষয়ে কাজ করতেছি। পাথরকুচি গাছের মতোই কাণ্ড থেকেই চারা গজায় ইনসুলিন প্ল্যান্ট গাছটির, যার প্রতিটি চারা বিক্রি হয় মানভেদে 500 থেকে 1000 টাকায়। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। এবার জানাবো গ্রাম বাংলার খবর।
অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি বলেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লার দাউদকান্দিতে শনিবার দেশে গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, ডক্টর ইউনূসের সরকার কিছু সংস্কার কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচি বিএনপির 31 দফা কর্মসূচিতে আছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের এই কর্মসূচি সহ 31 দফা বাস্তবায়ন এবং আরও কর্মসূচি বাস্তবায়ন করে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপির সঞ্চালনায় সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম। এই সময় ধনবাড়ী এবং মধুপুর উপজেলা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সাম্য সম্প্রীতি বিনির্মাণের জন্য সারা দেশে আওয়াজ উঠেছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য বিএনপি প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে সংগঠিত করছে। শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার 1 নং চৈতকুল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চৈত্রকোল ইউনিয়ন বিএনপির তাহসিনকে সভাপতি এবং আহসান হাবিবকে সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠেই সমাবেশ হয়। জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম, সাইফ সহ আরও অনেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে জামায়াত এমন একটা দেশ গড়তে চায় যে দেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ, দুষ্কৃতিকারী এবং দুর্নীতিবাজ থাকবে না। সব ধর্মবর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। শনিবার শহরের একটি মিলনায়তনে সাতক্ষীরা উপজেলা মজলিসে সূরা এবং কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক সহ অন্যান্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন সজীব সরকার এবং মেহেদী হাসান হয়েছেন সদস্য সচিব। শনিবার রাত 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তিটি বিষয়টি জানানো হয়। কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল। 284 সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। টেকনাফ থানার সেন্ট মার্টিন দ্বীপে 12,274 পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল সেন্ট মার্টিন দ্বীপে অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, আটককৃত আসামি এবং ইয়াবা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা স্বাগত মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শনিবার নগরীর দামপাড়া জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে মিছিলটি নসিমন ভবন দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শনিবার নগরী হালিশহর এসি মসজিদ থেকে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে ওয়াবদা এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফি মুন্না, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবর, হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সিয়াম এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পরান, আরিফ, মামুন, বেলাল রহমান সহ অন্যান্যরা। পটুয়াখালী বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা উপস্থাপনের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পাবলিক মাঠ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার সহ অন্যান্যরা। সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলংয়ে যুব সমাবেশের উদ্যোগে পরিচালিত গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী, অসহায় এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শনিবার গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এবং গোয়েনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও সদস্য সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়েনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী সায়েদ আলী সেবা সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। মাগুরার মোহাম্মদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পলাশবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জাপানুর রহমানের সভাপতিত্বে বনগ্রাম হাই স্কুল মাঠেই সমাবেশ অনুষ্ঠিত হয়। লিটন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী। এই সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মইনুর আলী মৃধা সহ অনেকে। দীর্ঘ 10 বছর পর আগামী 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরে পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন। এই উপলক্ষে শনিবার দিনব্যাপী প্রধান কার্যালয়, কেন্দ্রীয় বাস টার্মিনাল অফিসে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সভাপতি, সম্পাদক সহ 13টি পদের বিপরীতে এবারে 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পরপরই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা যায় প্রার্থীদের। সকাল 8টা থেকে শুরু হওয়া বিকেল 4টা পর্যন্ত সংগঠনের 1759 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ। দিনাজপুরে পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ড ফুটবল টুর্নামেন্টের 8ম আসরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বেলাইচন্ডী ইয়াং সোসাইটির উদ্যোগে শনিবার মনপুরা মাঠে ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন করা হয়। খেলায় ফুটবল কোচিং সেন্টার নীলফামারী দল ট্রাইবেকারে 3-0 গোলে সৈয়দপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় প্রকৌশলী AZM আরিফুল হক রিয়েল, উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি AZM মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালালউদ্দিন আহমেদ, মডেল থানার ওসি আব্দুল সালাম, আয়োজক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আশুলিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যক্ষভাবে গুলি করে হত্যা মামলার আসামি মোহাম্মদ রাজু আহমেদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি টিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার উত্তরের
উপশিক্ষা এবং পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদকে বাইপাল বুড়ির বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মরতে আসিনি, আমরা এখানে ছাত্রদেরকে মারতে এসেছি, এরকম বক্তব্যের ভেতরেও তাকে দেখা গেছে। সুতরাং এরকম সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে, এগুলো আমরা মার্ক করছি। আস্তে আস্তে আমরা সবাইকে গ্রেপ্তার করব এবং আমরা দিনরাত পরিশ্রম করে এদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা যে আছে, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি সহ সাধারণ সম্পাদক ও সিলেট বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আহমেদের উদ্যোগে শনিবার সিলেট বালাগঞ্জ বাজার এলাকায় জনসাধারণের মাঝে রিফ্লেট বিতরণ করা হয়। রিফ্লেট বিতরণকালে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহিদুল হক সোহেল সহ বালাগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বালাগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নের একই দিনে রিফ্লেট বিতরণ করা হয়। আমাদের সন্তান আমাদের মেয়র চিটাগং এলিট ক্লাব এর 1 যুগ পূর্তিতে আলোচনা সভা শনিবার চট্টগ্রাম নগরীর বাকলিয়ার ডিসি রোডস্থ আব্দুল লতিফ সড়কে অনুষ্ঠিত হয়েছে। সভায় আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং রশিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় প্রধান বক্তা ছিল নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন এবং যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ সহ অন্যান্যরা। ঢাকার কেরানীগঞ্জে নরন্ডি আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মালঞ্চ খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান। স্কুলের প্রতিষ্ঠাতা জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি সভাপতি মনির হোসেন মিনু সহ অনেকে। এ সময় অতিথিরা স্কুল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। আহমেদ